ভার্সিটি অ্যাডমিশন পিন পয়েন্ট এরর লেকচার 4 ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা 6টি পিন পয়েন্ট এরর ব্যাখ্যাসহ আলোচনা করব। তোমরা একটু খুব দ্রুত জয়েন হয়ে যাও, আমরা অতি দ্রুত ক্লাসটি শুরু করব। পিন পয়েন্ট এরর। আচ্ছা, আমরা মূল ক্লাসে যাওয়ার আগে আরেকটু করে পিন পয়েন্টের ব্যাপারে আলোচনা করি। পিন পয়েন্ট এরর হচ্ছে সচরাচর কোশ্চেনের মতো নয়, অর্থাৎ এমসিকিউ আমরা যেভাবে সলভ করি সাধারণত বিশ্ববিদ্যালয়তে এমসিকিউ টাইপের কোশ্চেন করা হয়। এই পিন পয়েন্ট এরর আদার্স এমসিকিউ টাইপের কোশ্চেন নয়, এটা একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন করা হয়। ওই সেন্টেন্স থেকে মিস্টেকটা তোমাকে খুঁজে বের করতে হবে এবং ওই অংশটাই তোমাকে অ্যান্সার হিসেবে বাছাই করতে হবে, জাস্ট এতটুকুই। এবং এখানেই তোমাকে আমরা অন্য যে এমসিকিউগুলো সলভ করি ওখানে সাধারণত তোমার একটা বা দুইটা টপিকের উপর বেস করে কোশ্চেন করা হয়, বাট পিন পয়েন্ট এররের ক্ষেত্রে তোমাকে সবগুলো গ্রামার একসাথে মাথায় রেখে কাজ করতে হয়, কারণ অনেকগুলো ফ্যাক্টের কাজ করে। তো আমরা শুরু করি। 1 নম্বর কোশ্চেন, It is most important that he speaks to the dean before leaving for his vacation. তোমরা একটু ট্রাই করো। তাহলে আমরা যখন পিন পয়েন্ট এরর সলভ করতে যাব আমাদের দুইটা ধাপে কাজ করতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে যে অংশগুলোর নিচে এখানে আন্ডারলাইন করা আছে অ্যান্সার ওখান থেকেই হবে। তুমি দেখো এখানে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, অপশন ই এভাবে দেওয়া আছে, দ্যাট মিনস এখান থেকে অ্যান্সার হবে। তো এই অপশনগুলো যেগুলোতে আন্ডারলাইন করা আছে এগুলো একটা গ্ল্যান্স দেখে নিব, যাতে এখানে যদি কোনো মিস্টেক থাকে, মানে কোনো সিলি মিস্টেক থাকে, একদম অ্যাজ ইউজুয়াল কোনো মিস্টেক থাকে আমরা ধরে ফেলতে পারি। এখানে আমরা একটু দেখি, ইট ইজ আছে, তারপর হি আছে, স্পিক্স আছে, এরপর দি আছে, এরপর লিভিং আছে। আচ্ছা, আমি আগে তোমাদের থেকে অ্যান্সার নিব, দেন আমি সলভ করব। হ্যাঁ, তোমরা অনেকে অ্যান্সার করছো। তাজরিয়ান অ্যান্সার করছে সি, স্মৃতি অ্যান্সার করছে সি, তারপর রাইস অ্যান্সার করছে সি, হোমায়রা, সামাউন, কামাল। আর কেউ করবা? তোমরা ট্রাই করো, দেন আমি বুঝে দিব। প্রত্যেকটা অপশন নিয়ে আমি আলোচনা করব। তোমরা অনেকে ট্রাই করছো, দেখতেছি আমি। আচ্ছা, এবার আমি বলি তাইলে, ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট দ্যাট, এটা খুবই গুরুত্বপূর্ণ যে হি স্পিক্স, সে কথা বলে, টু দ্য ডিনের সাথে বিফোর লিভিং। এখানে আমি একটা জিনিস ফাইন্ড আউট করি, সেটা হচ্ছে বিফোর একটা তোমার প্রেপোজিশন। এখানে একটা প্রেপোজিশন, বিফোর যখন প্রেপোজিশন হিসাবে ইউজ হয় বা যত প্রেপোজিশন রয়েছে সবগুলো প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে ওই ভার্বকে আইএনজি যুক্ত করতে হয়। ভার্বকে কি করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। এরপর ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ইটস হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, এরপর তোমার অ্যাডজেক্টিভ বসে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে এটাও ঠিক আছে। এরপর হি স্পিক্স দ্য ডিন, এতটুকু ঠিক আছে। আচ্ছা, আমরা একটু এটা কোন টপিক থেকে হয়েছে একটু ট্রাই করি। সাবজাংটিভ টপিকটা কি? সাবজাংটিভ হচ্ছে এমন একটা টপিক যেই সাবজাংটিভ গ্রামারটা কোনো একটা সেন্টেন্সে, একটা ইংরেজির একটা সেন্টেন্সে যদি সাবজাংটিভ গ্রামারটা কাজ করে, অন্য কোনো গ্রামার সেখানে কোনো কাজ করবে না। দ্যাটস ওয়াই সাবজাংটিভকে বলা হয় দ্য কিং অফ দ্য গ্রামার। ইংরেজি গ্রামারের রাজা বলা হয় কাকে? সাবজাংটিভকে। কারণ একটা সেন্টেন্সে যখন সাবজাংটিভ সক্রিয় থাকবে অন্য কোনো গ্রামার সেখানে আর কাজ করবে না, জাস্ট সাবজাংটিভই কাজ করবে। তাহলে সাবজাংটিভ কি? আমি একটা শ্লোক ব্যবহার করি, সেটা আমি বলবো এভাবে, রূপা ইজ মডার্ন।
এটা হচ্ছে মনে রাখার সুবিধার্থে বলা হয় রূপা ইজ মডার্ন। এটা কি এখানে আমরা বেশ কয়েকটা লেটার দেখতে পাচ্ছি, সবগুলো আমি কি ক্যাপিটাল হ্যান্ড লেটারে লিখছি। এখানে দেখো রূপা ইজ মডার্ন, এটা তোমার সাবজাংটিভ ওয়ার্ডের একটা তোমার স্লোগান বলতে পারি, একটা মটো, সাবজাংটিভ ওয়ার্ড। এই সাবজাংটিভ গ্রামারের জন্য তোমাকে এই তোমার শ্লোকটা মনে রাখতে হবে। এখান থেকে আমরা বেশ কয়েকটা সাবজাংটিভ ওয়ার্ড বের করব। এখানে রূপা ইজ মডার্ন এর আর ফর হচ্ছে তোমার রিকোয়েস্ট, তারপর রিকোয়ার আর হচ্ছে রেকমেন্ড, তিনটা রিকোয়েস্ট, রিকোয়ার, রিকমেন্ড। এরপর ইউ ফর হচ্ছে তোমার আর্জ, আর্জেন্ট। এরপর হচ্ছে তোমার পি ফর হচ্ছে প্রেফার, প্রপোজ। এরপর এ ফর হচ্ছে তোমার আস্ক, অ্যাডভাইস। এরপর আই ফর তোমার ইনসিস্ট, আই ফর হচ্ছে তোমার ইনসিস্ট। এরপর এস ফর হচ্ছে তোমার সাজেস্ট। এরপর এম ফর তোমার ম্যান্ডেটরি, ও ফর অর্ডার, ডি ফর ডিক্রি, ডিমান্ড, ই ফর অ্যাসেনশিয়াল, আর ফর আমরা শুরুতেই পড়ছিলাম। এরপর অ্যান ফর হচ্ছে নেসেসারি। এই ওয়ার্ড যেগুলো বললাম রূপা ইজ মডার্ন থেকে যেই ওয়ার্ডগুলো বের করলাম এই সবগুলো হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড। এই সাবজাংটিভ ওয়ার্ড থাকলে কি হয়, আমরা এই চারটা কথা বলবো, জাস্ট চারটা কথা তুমি যদি মনে রাখতে পারো সাবজাংটিভ এখানে শেষ। শুরুতে হচ্ছে প্রথম স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজাংটিভ ওয়ার্ড প্লাস দ্যাট। এখানে হচ্ছে এটা আমাদের এই জায়গায় ফোকাস করতে হবে। সাবজাংটিভ ওয়ার্ড কোনগুলো, একটু আগে যেগুলো বললাম রূপা ইজ মডার্ন থেকে যেগুলো বের হলো এগুলো হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড। এই সাবজেক্টের পর সাবজাংটিভ ওয়ার্ড থাকবে, এরপর যদি দ্যাট থাকে এবং এরপর সাবজেক্ট, পরবর্তী ভার্বটা ভার্ব বেস ফর্ম করতে হবে। এবং মোস্ট অফ দ্য টাইম এটাই হয়, আমি এটাকে স্টার মার্ক করতেছি। কি বললাম, কোনো একটা সেন্টেন্সে যখন সাবজাংটিভ ওয়ার্ড উপস্থিত থাকবে এবং এরপর যদি দ্যাট থাকে এর পরবর্তী ভার্বটা অবশ্যই ভার্ব বেস ফর্ম করতে হবে। অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়েসও যোগ করা যাবে না, আইএনজিও যোগ করা যাবে না, ইডিও যুক্ত করা যাবে না, জাস্ট রুট ফর্মই হবে। দ্বিতীয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস সাবজাংটিভ ওয়ার্ড। ওই যে রূপা ইজ মডার্ন থেকে যে ওয়ার্ডগুলো বের করছিলাম এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড আছে, এরপর দ্যাট আছে, এরপর ভার্ব বি প্লাস বি3ও হতে পারে, সাবজেক্টের পর ভার্ব বি প্লাস বি3ও হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে তাহলে দুটাইতে একই স্ট্রাকচার, কখন আমি বা বেস ফর্ম করবো আর কখন আমি বি প্লাস বি3 করবো। এটা হচ্ছে তোমার এই সেন্টেন্সটা যখন অ্যাক্টিভ হবে আর এই সেন্টেন্সটা যখন প্যাসিভ হবে। অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে বিস্তারিত বলার কিছু নেই। অ্যাক্টিভ হচ্ছে তোমার যেই সেন্টেন্সের সাবজেক্ট অ্যাক্টিভ থাকবে বা সক্রিয় থাকবে, আর প্যাসিভ হচ্ছে যেই সেন্টেন্সের সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে বা প্যাসিভ থাকবে। অ্যাক্টিভ প্যাসিভ এতটুকুই। আমরা এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিব এই স্ট্রাকচারকে। ম্যাক্সিমাম বিগত বছরের কোশ্চেনে অ্যানালাইসিস করলে দেখা যায় এই প্রথম স্ট্রাকচার থেকে কোশ্চেন করা হয়। এরপর ব্যতিক্রমটা কি, ব্যতিক্রম হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজাংটিভ ওয়ার্ড যখন দ্যাট থাকবে না, দ্যাট ক্রস দিছে মানে কি দ্যাট থাকবে না। যখন সাবজাংটিভ ওয়ার্ডের পর আমরা এই দুটি স্ট্রাকচার পড়লাম যেখানে সাবজাংটিভের পর দ্যাট থাকে, বাট কোন একটা সেন্টেন্সে এমন হলো সাবজাংটিভ ওয়ার্ডের পর দ্যাট নাই, তখন কি হবে, তখন ওই ভার্বটাকে টু প্লাস বা বেস ফর্ম করতে হবে। শুধুমাত্র বেস ফর্ম করলে চলবে না, টু এনে বা বেস ফর্ম করতে হবে, যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি গ্রামারের ভাষায়। এতটুকুই। এরপর হচ্ছে তোমার কিন্তু, সাজেস্ট এবং রেকমেন্ড এই দুইটা ভার্ব, সাজেস্ট এবং রিকমেন্ড এই দুইটা ভার্বের পর ভার্ব আইএনজি করতে হয়, কখন দ্যাট না থাকলে। আমি জাস্ট চারটা কথা বললাম, আমি এটাকে তিনটায় নিয়ে আসবো। জাস্ট আমি আরেকবার বলি, সাবজাংটিভ ওয়ার্ড কোনগুলো, যেগুলো রূপা ইজ মডার্ন থেকে বের করছিলাম, আমি তো একবার বলছিলাম এই সাবজাংটিভ ওয়ার্ডের পর যদি দ্যাট থাকে পরবর্তী ভার্বটাকে অবশ্যই বা বেস ফর্ম করতে হবে, ভার্ব বেস ফর্ম, নট বি1। আমি বি1 লিখি নাই বা বেস ফর্ম লিখছি, কারণ বি1 আর বেস ফর্মের মধ্যে অনেক তফাৎ। আচ্ছা, এরপর হচ্ছে যদি সেটা অ্যাক্টিভ হয় এটা, আর যদি প্যাসিভ হয় সেটা বি প্লাস বি3 হয়, এটা খুব কমই হয়। এরপর হচ্ছে এটার একটা ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমটা কি, সাবজাংটিভ ওয়ার্ডের পর যদি দ্যাট না থাকে, এখানে দ্যাট থাকবে, আর যদি দ্যাট না থাকে এই রূপা ইজ মডার্ন ওয়ার্ডগুলোর পর দ্যাট থাকলে একটা কথা, না থাকলে অন্য কথা। যদি না থাকে তখন কি হবে, ওই ভার্বটাকে ভার্ব বেস ফর্ম করতে হবে, টু প্লাস ভার্ব বেস ফর্ম, যেটাকে ইনফিনিটিভ বলা হয়। আর যদি সাজেস্ট এবং রিকমেন্ড, এই দেখো এখানে আমরা আর ফর রিকমেন্ড পাইছিলাম আর এস ফর সাজেস্ট পাইছিলাম। এই দুটা ভার্বের পর যদি দ্যাট না থাকে, সাধারণত এগুলোর পর দ্যাট না থাকলে টু প্লাস বেস ফর্ম করি না, কিন্তু এই দুটা ভার্বের ক্ষেত্রে যখন দ্যাট থাকবে না তখন ভার্ব আইএনজি করতে হবে, টু প্লাস বেস ফর্ম করা যাবে না। আশা করি বুঝতে পারছি। এখন এখানে দেখো, এখানে আমি একটা ক্লু পাচ্ছি, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট।
আমি এখানে রূপা ইজ মডার্নের আই ফর কি বলছিলাম, ইনসিস্ট, ইম্পর্ট্যান্ট, ইম্পারেটিভ। কি বলছি? ইনসিস্ট, ইম্পর্ট্যান্ট, ইম্পারেটিভ, এই তিনটা হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড। এখানে দেখো এই ইম্পর্ট্যান্টের পর দ্যাট আছে, তাহলে সাবজাংটিভ প্লাস দ্যাট এই রুলের মধ্যে যায় না? সাবজাংটিভ প্লাস দ্যাট হলে পরবর্তী ভার্বটা কোন ফর্মে লিখতে হয়? বা বেস ফর্মে লিখতে হয়। বাট এখানে দেখো তো এই ভার্বটা কি হয়েছে এখানে এই ভার্বটা দেখো, এখানে এই ভার্বটা করা হয়েছে B1, এটা বেস ফর্ম নয়, এটা B1 ঠিক আছে, বাট বেস ফর্ম নয়, এজন্য আমাদের এই জায়গায় মিস্টেক রয়েছে, অ্যান্সার এটাই হবে। এটা স্পিক্স হবে না, এটা হবে স্পিক, এই অ্যাসটা হবে না, স্পিক হবে, কারণ বা বেস ফর্ম করতে হবে, নট B1। আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে? স্পিক্স। এখানে আমাদের এটা অ্যান্সার হবে। তোমরা অনেকে অ্যান্সার করছো, এখন প্রত্যেক সঠিক অ্যান্সারই করছো। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন 2, সিন্স ইনফেকশন ক্যান কজ বোথ ফিভার অ্যাজ ওয়েল অ্যাজ পেইন, ইট ইজ আ গুড আইডিয়া টু চেক হিজ টেম্পারেচার। আমি আগে তোমাদের কাছ থেকে অ্যান্সার নেব, দেন আমি সেটা ব্যাখ্যা করব। তোমরা যদি না পারো কেউ পাস্ট লিখবা, যে আমি পারতেছি না, এটা বুঝে নিব। তোমরা ট্রাই করো, দেন আমি তোমাদের সাথে আমিও অ্যাড হবো, তোমরা ট্রাই করো আগে। হ্যাঁ, অঞ্জলি অ্যান্সার করছে সি হবে। আচ্ছা, আনিক অ্যান্সার করছে সি হবে, রাইসা বলতেছে সি হবে। হ্যাঁ, স্মৃতি, তারপর ঝিমানোর অ্যান্সার করছে, আফরিন, ইরা অ্যান্সার করছে, ফাহিম। আচ্ছা, তারপর হ্যাঁ, তরি বি কোয়েশ্চেন দিছে, দ্যাট মিনস ও কনফিউজড। তুমি কনফিউজড হয়ে অ্যান্সার দিবা না, পাস লিখবা, ঠিক আছে? তারপর সামাউন অ্যান্সার করছে সি হবে, তাজরিয়ান সি, নৌশিন সি, মেহরুন্নেসা সি, জেহমানুর আলম বি বলতেছে। তুমি এর আগে একটা অ্যান্সার করছো। এখানে গড্ডলিকা প্রবাহে যাবে না, কিন্তু গড্ডলিকা প্রবাহ আমি এটা অনেকবার বলছিলাম, গড্ডলিকা প্রবাহে যাওয়া যাবে না। গড্ডলিকা প্রবাহ মানে কি? অন্ধ অনুসরণ, যে একজন এটা কেন অ্যান্সার করলো আমিও এটাই অ্যান্সার করবো, এরকম করা যাবে না। তুমি নিজেই বুঝে শুনে অ্যান্সার করবা। এখানে মিস্টেক হলে তোমাকে হাওয়া ভবন বা কি বলি আয়নাগর কোথাও নেওয়া হবে না। মিস্টেক করলে কোনো প্রবলেম নাই। সি অ্যান্ড হবে। ও আচ্ছা, তাহসিনুল আদিব ও বলতেছে সি অ্যান্ড হবে। তাহিম শব্দ অ্যান্সার করছে, তানবির আলম তো অ্যান্সার করছে, গুড। আচ্ছা, এবার তাহলে আমি বলি কি হবে। সিন্স ইনফেকশন, যেহেতু ইনফেকশন সংক্রমণ ক্যান কজ ঘটাতে পারে বোথ ফিভার অ্যাজ ওয়েল এজ পেইন, ইট ইজ আ গুড আইডিয়া টু চেক। এখানে দেখো টু এরপর চেক দেওয়া আছে বা বেস ফর্ম দেওয়া আছে, এটা ঠিক আছে। হিজ টেম্পারেচার, এটাও ঠিক আছে। এখন ক্যান কজ, ক্যানটে মডেল ভার্ব, তারপর বা বেস ফর্ম হয়, এটাও ঠিক আছে। সিন্স, এটা তোমার একটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। সিন্স যেহেতু, এখানে এটার বাংলা অর্থ কি? যেহেতু, এটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তোমার বোথ অ্যাজ ওয়েল অ্যাজ। এবার আসো আমরা এটা কোন টপিক থেকে করা হয়েছে সেটা একটু দেখি। এখানে খেয়াল করো, কু রিলেটিভ কনজাংশন, এরা জোড়ায় বসে। কি বললাম? কু রিলেটিভ কনজাংশন। আমি একটা টপিকের নাম লিখলাম, সেটা হচ্ছে কু রিলেটিভ কনজাংশন। ইংরেজিতে বেশ কয়েক প্রকার কনজাংশন রয়েছে, কোঅর্ডিনেটর, সাবঅর্ডিনেটর, তারপর সেন্টেন্স কানেক্টর, এগুলো সবগুলো কনজাংশন বলতে পারি আমরা। এরকম একটা তোমার প্রকারভেদ হচ্ছে কু রিলেটিভ কনজাংশন। এই কু রিলেটিভ কনজাংশনগুলো কি বা এগুলো কাজ কি এদের? এরা জোড়ায় বসে। এরা কি বসে? তোমরা অবশ্যই পরিচিত এটার সাথে, জোড়ায় বসার সাথে পরিচিত। তাহলে এই কোরিলেটিভ কনজাংশনগুলো একা বসে না, যেখানে যাবে তার সঙ্গীকে নিয়ে যাবে। সে একা কখনো বসবে না, যেখানে যাবে সে তার সঙ্গীকে নিয়ে সাথে করে নিয়ে যাবে। সেই কোরিলেটিভ কনজাংশনগুলো একটু দেখি আমরা। বোথ অ্যান্ড, বোথ যেখানে বসবে সেখানে অ্যান্ডও যাবে সাথে। বোথ আর অ্যান্ড, বোথ যেখানে বসবে সেখানে ম্যান্ডেটরি অ্যান্ড যাবে।
এটা জোড়ায় জোড়ায় বসে, এ একা বসবে না, বোথ একা যাবে না, তার সাথে অ্যান্ডও যাবে। এরপর বোথ ডট ডট অ্যান্ড ডট ডট অ্যাজ ওয়েল অ্যাজ। তোমরা এটা শুনে আবার ওই কোশ্চেনের সাথে অনেকেই কনফিউজড হয়ে যাবে না, তিনটা একসাথে যখন হবে, তিনটা একসাথে যাবে গেলে। এরপর দেখো অ্যাজ ওয়েল এজ একা বসতে পারে তোমার কুরেটিভ কনজাংশন হিসাবে, দুই পাশে দুইটা জিনিস নিয়ে। এরপর দেখো নট অনলি বাট অলসো। নট অনলি কখনো একা বসবে না, নট অনলি যেখানে বসবে বাট অলসো সেখানে যাবেই যাবে, আর না গেলে ধরে নেবে সেটা ভুল। তাহলে নট অনলির সাথে বাট অলসো যাবে। নট ডট ডট বাট, যখন কনজাংশন হিসেবে নট ব্যবহৃত হবে তখন তার সাথে বাট যেতেই হবে। নট এবং বাটটা আলাদা আলাদা বুঝতে পারবে, যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে তখন নটের সাথে বাট যাবে। এরপর এইদার অর, এইদার যেখানে বসবে সেখানে অরও যাবে যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে। নেইদার যেখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে, নর সেখানে ম্যান্ডেটরি যাবে। তাহলে কোরিলেটিভ কনজাংশন, এই যেগুলো আমরা জানলাম, এই কোরিলেটিভ কনজাংশনগুলো কখনো একা বসে না, তার সঙ্গীকে সাথে করে নিয়ে যাবে। এই সেন্টেন্সে খেয়াল করো, এখানে দেখো সব ঠিক আছে, কিন্তু বোথ ডট ডট অ্যান্ড হয় না। আমরা একটু আগে জানলাম না, এখানে দেখো তো বোথ ডট ডট অ্যান্ড যখন কোরিলেটিভ কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে, তাহলে বোথের পরপর অ্যাজ ওয়েল অ্যাজ কেমনে আসলো? এটা তো হতে পারে না। বোধ যেখানে যাবে, বোধের সঙ্গীকে, বোধের পার্টনারকে, অন্য পার্টনার হচ্ছে বোধে অ্যান্ড, তাহলে এখানে দিচ্ছে অ্যাজ ওয়েল এজ। দ্যাটস ওয়াই এটা মিস্টেক, আমাদের অ্যান্সার হবে এটাই। তোমরা কিন্তু অনেকেই সঠিক অ্যান্সার করছো, হ্যাঁ, যারা যারা অ্যান্সার করছে প্রত্যেকেই সঠিক অ্যান্সার করছে। তাহলে এখানে বোধ ডট ডট অ্যান্ড হবে, বাকি সব ঠিক ছিল, আমি প্রমাণ করে দেখালাম। কিন্তু বোধের সাথে বোধ ডট ডট অ্যান্ড হয় কেন? বোধ যখন কোরিলেটিভ কনজাংশন হিসাবে ব্যবহৃত হবে, তার সাথে পার্টনার হিসাবে অলওয়েজ কে থাকবে? অ্যান্ড থাকবে। এখানে অ্যান্ড ছিল না, অ্যাজ ওয়েল এজ ছিল, যেন একটা মিস্টেক ছিল, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। অ্যাজ ওয়েল এজ এটা হচ্ছে অ্যান্সার। তোমাকে পরীক্ষার কথায় ওএমআরে সিকেই অ্যান্সার হিসাবে দাগাতে হবে। নেক্সট কোয়েশ্চেন 3 একটু দেখো, সাইকোলজি তোমার প্রায় সময় এটা তোমার ইয়াতে আসতে দেখা যায়, স্পেলিংয়ে। এটা স্পেলিংয়ে আসে, একটু খেয়াল করবা। স্পেলিং সাইকোলজি বানানটা একটু খেয়াল করবা। সাইকোলজি টুডে ইজ ইন্টারেস্টিং, ইনফরমেটিভ, অ্যান্ড ইট ইজ ইজি টু রিড। কি মিস্টেক আছে এখানে একটু বলো তো, এখানে মিস্টেকটা কোন জায়গায়? এখানে মিস্টেকটা কোন জায়গায় একটু বলো তো। হ্যাঁ, সবার আগে অ্যান্সার করছে স্মৃতি, বল যে ডি হবে। ও আচ্ছা, হ্যাঁ। আর কেউ? তোরি এন হবে ইন্টারেস্টিং এর আগে, এন হবে ইন্টারেস্টিং এর আগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝলাম, সেটা ঠিক আছে, বাট অ্যান্সার কোনটা বলো? যে তুমি বলতে চাচ্ছ কি এতে অথবা বিতে প্রবলেম, বা এ অথবা বি, অ্যান্সার যে কোনো একটা বলো। হ্যাঁ, এরপর অনেকে অ্যান্সার করছে, জয়নাব বলছে ডি হবে, নওশিন বলছে ডি হবে, ফরহাদ, তারপর আনিকা, সামাউন, ঝিমানুর, ফাহিম রাইস অ্যান্সার করছে বিকজ অ্যান্ডের আগে যেহেতু অ্যাজেটিভ পরে অ্যাজেটিভ হবে। আচ্ছা, স্মৃতি ও বর্ণনা করে দিচ্ছি, এটা একটু স্পেলিংয়ের জন্য দেখবা। আচ্ছা, এবার আমি বলি অনেকে তো তোমরা অ্যান্সার করছো। আচ্ছা, এখন অ্যান্সার করতেছে তরি, দ্যাট মিনস তরি বলতেছে বি হবে। আচ্ছা, তরি বলতেছে বি হবে। তারপর আফরিনা স্যার কিউটা আবার বলেন, কোশ্চেনটা আবার বলেন। আচ্ছা, কোশ্চেন বলতে যাচ্ছ আর কি, সাইকোলজি টুডে দর্শন বর্তমানে ইজ ইন্টারেস্টিং, খুবই মজাদার, ইনফরমেটিভ তথ্যবহুল, অ্যান্ড ইট ইজ ইজি টু রিড, এবং এটি পড়তে সহজ, এটা বলা হচ্ছে। বিজয় দত্ত অ্যান্সার করছে ডি, আকিউ অ্যান্সার করছে ডি। আচ্ছা, এবার আমি বলি তাইলে সাইকোলজি ইজ টুডে, এখানে কে একজন অ্যান্সার করছে বি হবে। আমি একটু বের করি। হ্যাঁ, তরি বলতে যাচ্ছে এখানে অ্যান্সার বি হবে, কারণ বিতে প্রবলেম আছে। ও বোঝাতে চাচ্ছে এখানে ইজ ইন্টারেস্টিং হবে না, হতেও পারে নাও হতে পারে। একটু খেয়াল করো, হলেও সঠিক হতে পারে, না দিলেও সঠিক হতে পারে। কেমনি? একটা তোমার খেয়াল করো, আর্টিকেল না দিতে ডিটারমিনার দি, তোমরা এই রুলটা অবশ্যই হয়তো দেখবা, ডিটারমিনার প্লাস
অ্যাডজেক্টিভ প্লাস নাউন এরকম হয়, অথবা শুধুমাত্র অ্যাডজেক্টিভ প্লাস নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস নাউনও হতে পারে। দুইটা স্ট্রাকচার খেয়াল করো তোরই তোমার কনফিউশন দূর করার জন্য। অক্সিলিয়ারির পর ভার্ব আইএনজি হয়, অক্সিলিয়ারির পর ভার্ব আইএনজি হয়। আচ্ছা আমি যেটা বলতেছি সেটা একটু খেয়াল করো, দুটো স্ট্রাকচার দিলাম, একটা হচ্ছে তোমার ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমি বলতে পারি আ বিউটিফুল গার্ল অথবা বিউটিফুল গার্ল, দুটাই বলতে পারি, আ বিউটিফুল গার্ল। এটা হচ্ছে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অথবা তুমি যদি ডিটারমিনারটা বাদ দাও, বিউটিফুল গার্ল এটাও হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটাও সঠিক, আবার অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটাও সঠিক, দুটাই হতে পারে। অর্থাৎ এখানে দেখো সাইকোলজি টুডে ইজ ইন্টারেস্টিং, এটাকে যদি তুমি কি ধরো, লিঙ্কিং ভার্ব ধরো, এটা কি ধরো, লিঙ্কিং ভার্ব ধরো, তখন এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। ইন্টারেস্টিং এটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। এখন দেখো আমরা আগে একটু রুলে যাই, এটা কোথা থেকে আসছে, প্যারালেলিজম থেকে আসছে। কোন টপিক থেকে কোয়েশ্চনটা করা হয়েছে, প্যারালেলিজম থেকে। আচ্ছা প্যারালেলিজম টপিকটা কি, অর্থাৎ আমি যদি সোজা কথা বলতে যাই, এক পাশে যা হবে অন্য পাশেও তা হবে। কি বললাম, এক পাশে যা হবে অন্য পাশেও তা হবে। একটু খেয়াল করো প্যারালেলিজম এই কয়েকটা যদি স্ট্রাকচার দেখো তুমি, আর বিস্তারিত কিছু পড়তে হবে না। কমা কমা তারপর অ্যান্ড, বুথ ডট ডট অ্যান্ড, বুথ ডট ডট অ্যান্ড ডট ডট অ্যাজ ওয়েল এজ এর দুই পাশে নট অনলি বাট অলসো, নট ডট ডট বাট, এইদার ডট ডট অর, নেদার ডট ডট নর। এখানে যে ডট ডট অংশগুলো রয়েছে, এই ডট ডট অংশে দেখো, এই ডট ডট অংশে এক পাশে যা হবে অন্য পাশেও তা হবে। কি বললাম, এক পাশে যা হবে অন্য পাশেও তা হবে। আমি যদি বলি এই পাশে যদি গরু বসে, এ পাশে যদি গরু বসে এ পাশেও গরু বসতে হবে। এ পাশে যদি পাহাড় হয় এ পাশেও পাহাড় হবে। এ পাশে যদি ছাগল হয় এ পাশেও ছাগল হতে হবে। একটা কথা যদি আমি বোঝার সুবিধাটা বলতে যাই, আমাদের গ্রামারের ক্ষেত্রে সেটা কীরকম হবে, এইখানে যদি তুমি এই কমায়ের এক পাশে যদি তোমার বার্ব হয়, অপর পাশে বার্ব হবে। কমার এ পাশে যদি বার্ব B1 হয়, এ পাশে বার্ব B1 হবে। কমার এ পাশে যদি বার্ব V2 হয়, এ পাশেও V2 হবে। এ পাশে যদি ভার্ব আইএনজি হয়, এ পাশেও ভার্ব আইএনজি করতে হবে। অর্থাৎ এই পাশে যদি অ্যান্ডের এক পাশে যদি তোমার অ্যাডজেক্টিভ হয়, অ্যান্ডের অপর পাশেও কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এটাকে বলা হয় প্যারালেলিজম। অবভিয়াসলি এই বাকি সবগুলোতেই একই অবস্থা। বোধের পরপর যদি তোমার নাউন হয়, অ্যান্ডের পরপরে নাউন হতে হবে। এরপর নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলির পরপর যদি অ্যাডভার্ব হয়, এই বাট অলসোর পরপরেও তোমাকে অবশ্যই অ্যাডভার্ব বসাতে হবে। এটাকে বলা হয় প্যারালেলিজম। আশা করি বুঝতে পারছি। এক কথায় বলতে গেলে এই যে তোমার যে কয়েকটা আমি ফ্রেজের মতো অংশ দিলাম, এখানে এক পাশে যা হবে অপর পাশেও তা হবে। এক পাশে যদি অ্যাডজেক্টিভ হয় অপর পাশে অ্যাডজেক্টিভ হবে। এক পাশে যদি তোমার নাউন বসে অপর পাশেও নাউন বসবে। সেটা এখানে কি হয়েছিল দেখো, এখানে দেখো কমা কমা অ্যান্ড প্যারালেলিজমের চিহ্ন, এগুলো হচ্ছে প্যারালেলিজম চিহ্ন। এখন কমার এই পাশে কি আছে, এখানে কি আছে, এইখানে কি আছে, সেগুলো দেখতে হবে আমাকে। কমার এই পাশে আছে ইন্টারেস্টিং, এটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে পার্টিসিপল হিসাবে। এরপর ইনফরমেটিভ, আমরা আপাতত এটা নাও ধরতে পারি এক প্রকার বলতে গেলে, ধরো এটা বুঝতেছি না এটা কি অ্যাডজেক্টিভ হচ্ছে নাকি জেরান হচ্ছে বা নাউন হচ্ছে কি অ্যাডজেক্টিভ হচ্ছে, সেটা আপাতত বুঝছি না, কিন্তু এটা দেখে তো বোঝা যায় TIV থাকলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে কমার এক পাশে অ্যাডজেক্টিভ, এরপর অ্যান্ডের এই পাশেও অ্যাডজেক্টিভ হতে হবে। কিন্তু এখানে দিছে দেখো ইট ইজ ইজি, এখানে দিছে কি, এখানে আছে ইন্টারেস্টিং, ইনফরমেটিভ, ইট ইজ ইজি টু রিড। না, এখানে ইট ইজ তার দেওয়ার কোনো দরকার নেই, এখানে শুধুমাত্র ইজি দিলে হয়ে যায়, কারণ ইজিও একটা অ্যাডজেক্টিভ, ইজিও একটা কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে হওয়া উচিত ছিল সাইকোলজি টুডে ইজ ইন্টারেস্টিং, ইনফরমেটিভ অ্যান্ড ইজি টু রিড। তাহলে দেখো এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, ইজিটাও অ্যাডজেক্টিভ। তাহলে কমার আগে যা পরে তা, অ্যান্ডের আগে যা পরে তা, অ্যান্ডের আগে অ্যাডজেক্টিভ তাই অ্যান্ডের পরে অ্যাডজেক্টিভ হবে। এখানে ইট ইজটা দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ এখানে বলা হয় না ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ ইনফরমেটিভ, এরকম যদি দেওয়া হয়তো তখন একটা ইট ইজ রিড, ইট ইজ ইজি হইতো। যদি বলা হয়তো ইট ইজ ইনফরমেটিভ তখন হয়তো ইট ইজ ইজি, এটা ঠিক ছিল। কিন্তু এখানে ছিল শুধুমাত্র ইনফরমেটিভ, অ্যাডজেক্টিভ ছিল, দ্যাটস ওয়াই এখানে শুধুমাত্র অ্যাডজেক্টিভ হবে, ইজি হবে আমাদের অ্যান্সার।
হ্যাঁ এটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে মিস্টেক করছে কোন জায়গায়, ইট ইজ দেওয়ার কারণে, তাই এটা আমাদের অ্যান্সার হবে। তোমরা কিন্তু অনেকে সঠিক অ্যান্সার করছো, কয়েকজন মেবি সি অ্যান্সার করছে। সি হবে নাউন। আচ্ছা না, সি কেমনে নাউন হয়? প্যারালালিজম স্ট্রাকচার যারা বুঝছো তারা ধরতে পারছো আশা করি। আর কারো যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, আমি সেটা রিপিট করব। কেন আমাদের অ্যান্সার কোনটা হবে? ইট ইজটা হবে না, দ্যাট মিনস এটাই আমাদের অ্যান্সার হবে, কারণ যেখানে মিস্টেক রয়েছে ওটাই অ্যান্সার হয় পিন পয়েন্টেড। কারো যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, আমি রিপিট করব। আর আমরা পরের কোশ্চেনে যাই। কোশ্চেন 4। যাদের আগের কোশ্চেনের প্রবলেম থাকবে তারা কি করতে পারো, কোশ্চেন করতে পারো, আমি রিপিট করবো অবশ্যই। ই হয় নাই কেন? কোথায়? এখানে ই কেন হবে? ই তোমার এখানে একটা নন ফাইনাইট ভার্ব, এখানে একটা নন ফাইনাইট ভার্ব, টু এর পর ভার্ব বেস ফর্ম হয়, এটা ঠিক আছে তো? কে কোশ্চেনটা করছে? জয়নাব, বুঝছো কিনা? দেখো টু এর পর ভার্ব বেস ফর্ম হয়, এটা ঠিক আছে ভাইয়া। আমাদের প্রবলেম ছিল প্যারালালিজমে, অ্যান্ডের আগে যা পরেও তা, আমরা আপাতত এগুলো বাদ দিব। অ্যান্ডের আগে যা পরেও তা হয়, তাহলে অ্যান্ডের আগে আছে অ্যাডজেক্টিভ, এখানে ইট ইজ ইজি দেওয়ার প্রয়োজন ছিল না। বুঝতে পারছি? গুড। তাহলে আমরা পরের কোশ্চেন সলভ করো। তোমরা পরের কোশ্চেন ট্রাই করো। নন ফাইনাইট বা বসছে, হ্যাঁ অ্যান্ডের আগে যা পরেও তা, গুড, তাই না? হ্যাঁ অ্যান্ডের আগে যা পরেও তা হয়। আচ্ছা কোশ্চেন 4 ট্রাই করো তোমরা। নেদার অফ দ্য টু ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপ্লাইড ফর অ্যাডমিশন টু দ্য ল ফ্যাকাল্টি ওয়ার এলিজিবল ফর স্কলারশিপস। ওয়ার এলিজিবল টু ফর স্কলারশিপ। আচ্ছা হ্যাঁ, সবার আগে অ্যান্সার করছেন তাই স্যার। আইসা বলতেছে ডি হবে। আচ্ছা ফাহিম বলতেছে ডি হবে। কেউ যদি না বুঝো বা পারতেছো না, পাস লিখবা, এইভাবে পাস লিখা, PASS, অর্থাৎ তুমি পারতেছো না এটা বুঝে নিব। জয়নাব বলতেছে ডি হবে। ইরা বলতেছে ডি হবে। সামিরা সিমরা, ওকে ডি। আর কি বলতেছে ডি হবে? নসিন, স্মৃতি, নুসরাত, তাহিম, সবাই সেম অ্যান্সার করতেছে, ওই গড্ডলিকা প্রবাহের মতো যাচ্ছে। কেউ তো একটু ভিন্ন অ্যান্সার করতেছে না, একটু রোস্ট করতে পারতেছি না। ঝিমান্দর বলতেছে ডি হবে। সাদিয়া ইসলাম ডি হবে। সামন বলতেছে ডি হবে। ইজ হইতে পারে। আচ্ছা তরি একটু কনফিউজড থাকে প্রায় সময়, আপনার ড্রিম ফ্যাকাল্টি। ফাহিম, হ্যাঁ বিজয় পাস বলছে, গুড। তাহলে তৈরি একটু কনফিউজ থাকে, ও ঠিক স্থির থাকতে পারে না কোন অ্যান্সার হতে পারে। আচ্ছা আমি বলি, নেদার অফ দ্য টু ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপ্লাইড, এখানে হ্যাড অ্যাপ্লাইড, হ্যাঁ হ্যাডের পরে কি আছে? বা V3 আছে, এটা ঠিক আছে তো, কোনো প্রবলেম নাই। ওয়ার এলিজিবল ফর স্কলারশিপ, মানে এলিজিবল যোগ্য ছিল ফর স্কলারশিপের জন্য, এটাও ঠিক আছে। ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপ্লাইড, এটাও তো ঠিক আছে। এখন একটা খেয়াল করো, আমরা এটা দেখি কোন টপিক থেকে করা হয়েছে। এটা করা হয়েছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই কোশ্চেনটা কোথায় করা হয়েছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিক থেকে করা হয়েছে। অর্থাৎ সাবজেক্ট কেমন হলে ভার্ব কেমন হবে, এখানে একটু খেয়াল করো। আমি এখানে বেশ কয়েকটা ফ্রেজ দিচ্ছি। ওয়ান অফ, এভরি অফ, ইচ অফ, either of, neither of, the number of, many a or many an, every, any, some। এই যে ফ্রেজগুলো আছে এইগুলো দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয়, এগুলো দিয়ে যদি কি হয়, কোনো সেন্টেন্স শুরু হয়, শুরু হয়, এই ফ্রেজগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, এর পরবর্তী ভার্ব, এর পরের সিঙ্গুলার ভার্ব বসে, এরপরে কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে। কথাটা বুঝতেছো কিনা দেখো।
কথাটা বুঝো কিনা দেখো। কি বললাম, এইখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, ওয়ান অফ, এভরি অফ, ইচ অফ, এইদার অফ, নেদার অফ, তারপর কি আছে এভরি, এনি, সাম, মেনি, মেনি, এন অথবা দি নাম্বার অফ, এখানে যেটা রয়েছে দি নাম্বার অফ, এটা একটু খেয়াল করো। এইগুলো যদি কোনো একটা সেন্টেন্স দিয়ে শুরুতে থাকে, এই ফ্রেজগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, ওই সেন্টেন্সের বাকি যে ভার্বগুলো হবে সবগুলো ভার্ব সিঙ্গুলার ভার্ব বসবে। সবগুলো কি বসবে? সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে আসো, আমাদের কোশ্চেনটা একটু খেয়াল করো। এটা দেখো নেইদার অফ দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে ছিল নেইদার অফ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, এরপর সিঙ্গুলার ভার্ব বসে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এবার দেখো নেইদার অফ দিয়ে শুরু হয়েছে, এখন দেখো নেইদার অফ দিয়ে শুরু হওয়ার কারণে এখানে যে ভার্বগুলো বসতেছে, হ্যাড অ্যাপ্লাইড টু সিঙ্গুলার প্লুরাল এখানে বোঝা যাচ্ছে না। ফর অ্যাডমিশন টু দ্য ল ফ্যাকাল্টি ওয়ার এলিজিবল ফর স্কলারশিপ, এখানে খেয়াল করতো ওয়ার এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা অবশ্যই প্লুরাল, ওয়ার একটা প্লুরাল ভার্ব। তো নেদার অফ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, পরবর্তী যত ভার্ব আসবে সবগুলো ভার্ব কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। কিন্তু এখানে দেখো তো ওয়ারটা সিঙ্গুলার না প্লুরাল, তাহলে এখানে ওয়ার হবে নাকি ওয়াজ হবে? হ্যাঁ ওকে, ওয়াজ হবে বলছে। দ্যাট মিনস এটা ওয়ার না হয়ে কি হবে? ওয়াজ হবে। কেন ওয়াজ হবে? এই নেদার অফ দিয়ে সেন্টেন্স শুরু হওয়ার কারণে। বুঝতে পারছি? তাহলে এখানে আমাদের মিস্টেক কোথায়? ওয়ারটা মিস্টেক ছিল, এই জন্য আমাদের অ্যান্সার হবে এটাই, এখানে এটা ওয়াজ হবে। ওকে গুড, আমাদের অ্যান্সার কোনটা? ওয়ারটা মিস্টেক ছিল, কারণ এটা ওয়াজ হবে। কেন? এটা নেদার অফ দিয়ে শুরু হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন 5। জেকিল আইল্যান্ড একটা দ্বীপের নাম, হ্যাজ বিন ওয়ান অফ জর্জিয়াস স্টেট পার্কস ইন 1954। এটা সবার পারা উচিত, কারণ আমরা এইচএসসিতেও এই রুলটা অবশ্যই পড়েছি। এটা এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রুল ছিল। আমরা তো সদ্য এইচএসসি পাস করে আসলাম, তো এইচএসসির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রুল ছিল। একটু বলো কোনটা হতে পারে? জ্যাকেলস আইল্যান্ড হ্যাজ বিন ওয়ান অফ জর্জিয়াস স্টেট পার্কস ইন 1954। ও নুসরাত বিনতে মুসা, নুসরাত বলেছে কি হবে? ডি হবে। আচ্ছা, স্টেট পার্কস। ওকে, হ্যাঁ এখন ভিন্নতা আসতেছে অ্যান্সারে। গুড, এখন ভিন্নতা আসতেছে অ্যান্সারে, পার্ক হবে বলতেছে। এরপর হ্যাঁ নাফিজা বলতেছে এ হবে। আচ্ছা, তাজরিয়াম বলতেছে ডি হবে। আফরিন বলতেছে ডি হবে। হ্যাঁ সবাই ডি। ওকে, আমি এটা আগে থেকে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে সবাই পার্ক হবে বলতেছে, পার্ক হবে, ডি হবে, ডি। আচ্ছা, এখানে আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা যে গড্ডলিকা প্রবাহে যাচ্ছে সবাই। গড্ডলিকা, আমাকে বাধ্য হয়ে আবার লিখতে হচ্ছে সেটা, গড্ডলিকা প্রবাহ। তোমরা সবাই গড্ডলিকা প্রবাহে যাচ্ছ। যে একজন কেন ডি দিল বা কয়েকজন কেন ডি দিল, আমাকে ডি দিতে হবে। একটু চিন্তা ভাবনা করে বলো। ও ফাহিম, গুড। ফাহিম বলতেছে পার্কস ক্রস পার্ক হবে। আচ্ছা, কনফিউজ ঠিক আছে, এরা কনফিউজ ঠিক আছে, কনফিউজ হয়ে যাও না, একটু চিন্তা ভাবনা করে বলো। ইভেন তোমরা যে অ্যান্সারটা করতেছো এটা তোমাদের পড়াইছি এমন একটা রুলের সম্পূর্ণ বিপরীতে যাই বলতেছো। সরি, আমি বলি একটা পার্ক বলছে না, তাই পার্ক বলছে। ও আচ্ছা, তাহমিনা বলতেছে এ হবে। আচ্ছা, জ্যাকেল আইল্যান্ড হ্যাজ হবে না, অন্য কিছু হবে বলতেছে। আচ্ছা, আর কেউ কিছু বলবা? আমি কি এখন লক করবো? আমি বলি তাইলে, তোমরা অনেকে তো অ্যান্সার করলাম। বি হবে মেবি, তুষার বলতেছে বি হতে পারে। আচ্ছা, হ্যাজ বিন ওয়ান। আর এটা ম্যাক্সিমাম স্টুডেন্টস কনফিউজড হয়ে গেছে তোমরা এটাতে। এইটা পড়ানো একটা রুল থেকে আমরা, এটা তো 4 নম্বর ক্লাস আমাদের, এর আগেও আমরা পড়াইছি এই ব্যাপার নিয়ে। একটু খেয়াল করো, জান্নাতুল সম্পর্কে বি হবে। আর দেখো জেকিল আইল্যান্ড, তোমরা যারা এখানে প্রত্যেকটা জায়গায় এক একজনের এক এক জায়গায় কি রয়েছে, কনফিউশন রয়েছে। আমি প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে কি করতেছি, ক্ল্যারিফাই করতেছি, একটু ভালোভাবে খেয়াল করো। জেকিল আইল্যান্ড, ইজ ইট সিঙ্গুলার আর প্লুরাল? এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? একে আইল্যান্ডস করছে না, আইল্যান্ড, এই জন্য এটা সিঙ্গুলার। এটা আইল্যান্ডস করে নেই,
আইল্যান্ড আছে, এই জন্য সিঙ্গুলার। ও সিঙ্গুলার, হ্যাঁ এটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এই সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব তো হবেই। এখানে কি তোমরা বলতে চাচ্ছ হ্যাভ হতে হবে? হ্যাভ হলে তো প্লুরাল হয়ে যাচ্ছে। তাহলে সিঙ্গুলার যদি সাবজেক্ট সিঙ্গুলার না, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হতে হয়। তাহলে এই সিঙ্গুলার সাবজেক্টের জন্য অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। ভাবা বিকল করো, এখানে একটা পার্কের কথা বলছে, তাহলে কীভাবে পার্কস হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড। আমি বলতেছি তোমরা কীভাবে যে উল্টো চিন্তা করতেছো, একটু পরে বুঝবা সেটা। তাহলে আগে বলো, তোমরা যারা হ্যাজের মধ্যে প্রবলেম আছে বলছো তারা বুঝছো কিনা যেখানে হ্যাজ প্রবলেম নেই, এটা ঠিক আছে। কেননা জ্যাকেল আইল্যান্ড দিয়ে একটা আইল্যান্ডকে বোঝাচ্ছে, যার কারণে সাবজেক্ট সিঙ্গুলার ভার্বও সিঙ্গুলার হয়েছে, এটা হ্যাজই হবে, এটা এখানে কোনো মিস্টেক নাই। এটা একটা গেল, অলরেডি কয়েকজন ডিসকোয়ালিফাই হয়ে গেছে। এরপর বিন ওয়ান অফ জর্জিয়াস স্টেট পার্কস, যাদের মধ্যে ওয়ান নিয়ে প্রবলেম আছে তারা আপাতত থাকো। এরপরে আসো ম্যাক্সিমাম তোমরা যেটা অ্যান্সার করছো ডি হবে, ডি হবে, দ্যাট মিনস এটা পার্ক হবে, পার্কস হবে না। তাহলে আমি একটা রুল পড়াইছিলাম, দেখো ওয়ান অফ পড়াইছিলাম, এবার হয়তো অনেকের চেতনা আসতে পারে একটু করে, যে ওয়ান অফ দিয়ে একটা রুল পড়াইছিলাম, ওয়ান অফ দিয়ে রুল পড়াইছিলাম। দেখো ওয়ান অফ, এরপর দি থাকতে পারে নাও থাকতে পারে, ওয়ান অফ দা অথবা ওয়ান অফ, এরপর নাউন প্লুরাল ভার্ব, সরি হ্যাঁ, প্লাস ভার্ব সিঙ্গুলার। মনে আছে কিনা বলো? ডিবুল এস আছে তাই ওটা প্লুরাল। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো ওয়ান অফ দা, ওয়ান অফ অথবা ওয়ান অফ দা যে কোনটা থাকতে পারে। ওয়ান অফের পর যদি নাউন আসে, নাউনটা প্লুরাল করতে হয় আর ভার্বকে সিঙ্গুলার করতে হয়। ওয়ান অফের পর যদি কোনো নাউন আসে সেটা প্লুরাল হয়, ভার্ব আসলে সিঙ্গুলার হয়। এখানে খেয়াল করো ওয়ান অফ আছে, ওয়ান অফের পর স্টেট পার্কস আসছে, স্টেট পার্কস, তো এই পার্কস একটা নাউন, তো এটা কেন প্লুরাল হবে না? এটা তো রুলসেই বলে যে এটাকে প্লুরাল হতে হবে। সো কেমনে, কোন লজিক থেকে তোমরা বলতেছো ডিতে ভুল আছে? তাহলে সি মনে হয়, তাজরিম বলতেছে তাহলে সি হবে, আবার বলতেছে ই সিন্স হবে। ফরহাদ বলতেছে ই সিন্স হবে। প্রত্যেকে একটু ট্রাই করো। আমি এখানে দেখো এই কোয়েশনটা একটু সবার জন্য ট্রিকি মনে হতে পারে, না ট্রিকি নয়, একটু খেয়াল করো। আমি শুরুতে কি বর্ণনা করে যাচ্ছি, তাহলে দেখো ওয়ান অফ থাকলে, এটা তো অনেক আগে পড়েছিলাম, ওয়ান অফের পর যদি নাউন আসে সেটা প্লুরাল করতে হবে, ভার্ব আসলে সিঙ্গুলার করতে হবে। এখানে দেখো ওয়ান অফের পর জর্জিয়াস স্টেট পার্কস, অবশ্যই একটা নাউন, তাহলে পার্কস কেন হবে না? এটা তো রুলেই বলে যে এটা পার্কস হবে। আর তোমরা পুরো ইললজিক্যাল অ্যান্সার করতেছো, যে কী পরিমাণ তোমরা কনফিডেন্ট, বা যে মানে কনফিডেন্টের সাথে ভুল করতেছো, ফাহিম তুমি তো ইয়ার সভা দিয়ে দিছিলা, গুড। তোমাদের জন্য ক্ল্যাপ দেওয়া উচিত যে তোমরা কনফিডেন্টের সাথে ভুল করো। তাহলে দেখো ওয়ান অফের পর নাউন আসলে প্লুরাল হয়, ভার্ব আসলে সিঙ্গুলার হয়। আমরা আপাতত ভার্বের দিকে যাচ্ছি না, নাউন আসলে যে প্লুরাল হয় এটা তো নিশ্চিত অবশ্যই। তাহলে ওয়ান অফ জর্জিয়াস স্টেট পার্কস, অবভিয়াসলি এটা পার্কস হবে, এটা সিঙ্গুলার হলেই ভুল হবে। তখন তোমরা যেটা বলতেছো সঠিক হবে, ওটা সিঙ্গুলার হলেই ভুল হবে। তাহলে এরপর কি প্রবলেম আছে? এখন তো তিনটাই সঠিক, দ্যাট মিনস একটা অপশন আছে ওটাই সঠিক হওয়ার কথা অবশ্যই। তাহলে এটাই অ্যান্সার হওয়ার কথা, ইয়েস এটাই অ্যান্সার হবে। তাহলে এখানে কি অ্যান্সার, কেন এটা অ্যান্সার হচ্ছে? একটু আমরা রুলসে যাই। কী বলা হচ্ছে দেখো, আমি এটাও পড়াইছিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে কোনো একটা বলতে পারি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সময়ের পূর্বে কেবল শুধুমাত্র, অর্থাৎ কেবল মানে শুধুমাত্র দুটি প্রেপোজিশন বসে। এখন বুঝছো কিনা বলো? স্টেটস হবে স্যার, না স্টেটস হবে না, স্টেট জর্জিয়াস স্টেট পার্কস বলছে, জর্জিয়ার তোমার রাজ্যের পার্কস সমূহ, জর্জিয়া রাজ্যের পার্কস সমূহ এভাবে হবে। জর্জিয়ার রাজ্যসমূহের পার্ক নয়, জর্জিয়া রাজ্যের পার্ক সমূহ। দেখো জর্জিয়া রাজ্যের পার্ক সমূহ, জর্জিয়ার রাজ্যসমূহের পার্ক নয়, জর্জিয়া একটাই তোমার স্টেট, একটাই তোমার কি রাজ্য। কে বলছে এটা? হ্যাঁ যাই না, বুঝছো কিনা বলো? তাহলে আসলে আমরা কী পড়তেছিলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্টের যখন পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্টের যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যখন সময় তুমি বলতে যাবা, এই সময় পূর্বে প্রেপোজিশন হিসাবে শুধুমাত্র দুইটা বসাতে পারবা, একটা হচ্ছে ফর, একটা হচ্ছে সিন্স।
তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাঁ ফাহিম এখন বুঝতে পারছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তুমি যখন সময় নির্দেশ করবা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সিম্বল কি? হ্যাভ অর হ্যাজ প্লাস V3, হ্যাভ অর হ্যাজ প্লাস V3। যখন হ্যাভ অর হ্যাজ প্লাস V3 যুক্ত কোনো সেন্টেন্স পাবা, ওখানে তুমি যখন প্রেপোজিশন ইউজ করতে যাবা কেবলমাত্র দুইটা প্রেপোজিশন ইউজ করতে পারবা। কিসের আগে? সময়ের আগে। একটা হচ্ছে তোমার ফর, আর একটা হচ্ছে তোমার সিন্স। এখন কোশ্চেন হচ্ছে কখন ফর ইউজ করবো আর কখন সিন্স ইউজ করবো। কনফিডেন্সের সাথে ভুল হলেও ভালো, কিছু শেখা হয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কিছু শিখতে পারো, ভুল করলে সেটা আমাদের মনে দীর্ঘস্থায়ী হয়। যা হোক, তাহলে ফর কখন ব্যবহার করবো, সিন্স কখন ব্যবহার করবো, খুব ইজি। এটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যায়। আমরা ফর শিখবো, তাহলে দুটা যখন ব্যবহৃত হবে, অপশন দুইটা, একটা যদি না হয় অন্যটা তো হবে স্বাভাবিকভাবে। আমি ফর শিখলে সিন্স ইজিলি হয়ে যাবে। ফর ব্যবহার করবো সেখানেই যেখানে সংখ্যা প্লাস সময় থাকবে, সংখ্যা প্লাস সময় থাকবে, আর বাকি সব ক্ষেত্রে সিন্স ব্যবহৃত হবে। তাহলে আমি শুরু থেকে একবার বলার ট্রাই করি, ফর আর সিন্সের কথা বলেই গেছিলাম। হ্যাঁ, এরকম ভুললে চলবে না, মিস্টেক করে চলে আসবো বললে। যেটা বলতে চাচ্ছিলাম, ইংরেজিতে প্রেজেন্ট টেন্স, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্টও হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যখন সময়ের পূর্বে তোমাকে প্রেপোজিশন ইউজ করতে বলা হবে, কি বলা হবে? সময়ের পূর্বে প্রেপোজিশন ইউজ করতে বলা হবে। কেবলমাত্র তুমি দুইটা প্রেপোজিশনকে বাছাই করতে পারো, হয় ফর হবে অর সিন্স হবে। এখন কখন ফর হবে আর কখন সিন্স হবে সেটা আমাকে জানতে হবে। ফর হবে তখন ওই সময়টা যদি সংখ্যা প্লাস সময় হয়, সংখ্যা প্লাস সময়। আমি যদি একটা উদাহরণ দিই সংখ্যা প্লাস সময়ের, 10 ইয়ার্স, এটা একটা সময় না? তাহলে একটা সংখ্যা সময়। আমি যদি বলি 5 উইকস, 5 উইকস, সরি উইক আমি মিস্টেক করছি বানান, এটা ই হবে, ডাবল ই। তাহলে এটা সংখ্যা প্লাস সময়। আমি যদি বলি 10 আওয়ার্স, OURS, 10 আওয়ার্স, সংখ্যা প্লাস সময়। তাহলে এই সংখ্যা প্লাস সময়ের জন্য কি বসবে? ফর বসবে, বাকি সব ক্ষেত্রে সিন্স বসবে। আমরা আপাতত এবার বলতে পারি সিন্স ব্যবহৃত হয় সাধারণত ধরে বা যাবত, সময়ের ব্যাপ্তি বোঝাতে। আমরা ওই অত বেশি প্যাচাই শিখবো না, আমরা জাস্ট ফর শিখবো, সিন্স অটোমেটিকলি তোমার চলে আসবে। কারণ ফর ব্যবহৃত হবে তখনই কেবল যখন ওই সময়টা সংখ্যা প্লাস সময় হবে। ওই যে আমি উদাহরণ দিলাম 10 ইয়ার্স, 5 উইকস, 10 আওয়ার্স, এরকম। তাহলে আশা করি বুঝতে পারছি। এবার আমরা প্রশ্নে যাই। তাহলে এবার দেখো, তাহলে এখানে পার্ক সেটা ওটা ঠিক আছে। এইখানে কি হবে? এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেমনে বুঝবেন? হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সময়ের পূর্বে প্রেপোজিশন বসাতে হচ্ছে। এটা কি ইন হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সময়ের পূর্বে কেবলমাত্র শুধুমাত্র দুইটা প্রেপোজিশন হতে পারে, সিন্স অথবা ফর। তাহলে এখানে ইন কেমনে বসবে সময়ের পূর্বে? এই জন্য এটা মিস্টেক ছিল, এটাই আমাদের অ্যান্সার হবে। আনফর্চুনেটলি কেউ এই অ্যান্সারটা করতে পারে নাই। বুঝছো কিনা বলো? বুঝছো সবাই বুঝছো কিনা বলো? না বুঝলে আমাকে, কারো যদি কোনো ডাউট থাকে বা কোনোটা এখানে কোনোটা অপশন বুঝি নাই আমাকে বলো, আমি রিপিট করব। হ্যাঁ ক্লিয়ার বলতেছে সবাই। একটু আমাকে একটু রেসপন্স করো যে বুঝছি বলে রেসপন্স করলে আমি বুঝতে পারবো তোমরা বুঝছো, আর নয়তো আমাকে রিপিট করতে হবে। একটু রেসপন্স করো বুঝছো কিনা। সবাই একসাথে ফেল? হ্যাঁ 0% পাস করছে আর কি, 0% পাস। বুঝছো কিনা বলে আমি নেক্সট কোয়েশ্চনে যাবো, বুঝছো বলে নেক্সট কোয়েশ্চনে যাবো, আদারওয়াইজ নো। এই সব সময় অবহেলিত। ও আচ্ছা, এই সব সময় অবহেলিত, বুঝছি। গুড। তৈরি বলতেছে বুঝছি, আর তৈরি খুব বেশি কনভিউজড হয়ে যায়, কোনো সবার আগে বলতেছে বুঝছি। ক্লিয়ার, গুড। ইফাজ ভাইয়া ধন্যবাদ ভাই। হ্যাঁ সবাই একটু রেসপন্স করো, দেন আমি নেক্সট কোয়েশ্চনে যাব। গুড। হ্যাঁ খুব ভালো রেসপন্স করতেছো তোমরা। তাহলে আমরা পরের কোয়েশ্চনে যাই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমাদের অ্যান্সার কোনটা তাহলে এখানে ই। এটা ইন হবে না, কি হবে? এটা সিন্স হবে, এটাও বলে দিলাম। এটা সিন্স হবে, ফর হবে না। কেন সিন্স হবে? এটা সংখ্যা প্লাস সময় নয়, শুধুমাত্র সময়কে নির্দেশ করতেছে। এটা সিন্স হবে, ফর হবে না, এটাই বলছিল। গুড। মিলেমিশে ভুল করলেই ভালো লাগে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, এবার ট্রাই করে এটা।
সাকিব বলছে আমাদের টার্গেট সবসময় পরেরটা। কিছু একটা তুমি নস্টালজিক ব্যাপার কিছু মনে করা দিচ্ছ, কেউ জনের কথা মনে করা দিচ্ছ তুমি সাকিব। আচ্ছা যাই হোক, আমরা নেক্সট কোয়েশ্চেন ট্রাই করি। দি ইলেকট্রনিক ফার্নেন্স, ফার্নেন্স মানে তোমার চুলা, চুলা বা চুল্লি বলা হয় আর কি এটাকে, চুল্লি। The electronic furnace is used extensively to produce the high-grade steel is required for the manufacture of steel alloys. পাপন দা, আচ্ছা এ নাম মেনশন করিয়া না, আয়না করে যাইতে হবে, নাম মেনশন করো না। আচ্ছা এটা একটু ট্রাই করো তো। কোনটা হবে ট্রাই করো। আমি তো বলে দিলাম দ্য ইলেকট্রনিক ফার্নেন্স ইজ ইউজড এক্সটেন্সিভলি টু প্রডিউস দ্য হাই গ্রেড স্টিল ইজ রিকোয়ার্ড ফর দ্য ম্যানুফ্যাকচার অফ স্টিল অ্যালয়েস। এটা যারা পারবা সঠিকভাবে বলতে পারবা, আন্দাজে নয়, যারা সঠিকভাবে বলতে পারবা, যেমন লজিক্যালি বলতে পারবা, তাদের বেসিক অনেক স্ট্রং, এটা আমি ভেবে নিব আমি। তরি আবার কনফিউজড, তরি বুঝতেছে না কোন তরিতে উঠবে, যে এই তরিতে উঠবো না ওই তরিতে উঠবো, ও সি হবে কিনা বলতেছে, কোশ্চেন মার্ক দিছে। আচ্ছা হ্যাঁ, আমি একটু দেখি কে ক্যান্সার করতেছে। নৌশিন সি বলছে, আচ্ছা আচ্ছা। তারপর সামন বলছে সি। তারপর তরি তো ও কোন তরিতে উঠবে বুঝতেছে না। তাজরিয়ান সি বলছে, এরপর তিশা বলছে সি, আকি বলতেছে সি, জেমানুর পাস করছে, গুড। স্মৃতি বলতেছে সি হবে, আফরিন ইরা বলতেছে ডি হবে ফর দ্য ম্যানুফ্যাকচার। ওকে, আমাদের আগে চান্স পাওয়ার কোনো কোর্স আছে? তানবীর অন্ত, তুমি যেখানে সবসময় কমেন্ট করো, একটা পেজে তুমি সবসময় কমেন্ট করো, ওখানে ওনাদের কাছে আছে মেবি, বিচিত্র আর কি, একটু করে হিন্টস দিলাম। আফরিনিরা পাস করছে, গুড। কমেন্ট ডিলিট করে প্রবলেম হবে, হ্যাঁ ইজ রিকোয়ার হবে। আকির রহমান বলতেছে ইজ রিকোয়ার হবে, বাহ, কনফিডেন্টের সাথে ভুল উত্তর আবার আসতেছে কয়েকটা। এরপর সাকিব পাস করছে। তোরই প্যাসিভ ভয়েস হতে পারে তাই সি হতে পারে, প্যাসিভ ভয়েস হতে পারে তাই সি হতে পারে, ও আচ্ছা আচ্ছা। সাদিয়া পাস করছে, গুড। আশা করি আর কেউ অ্যান্সার করতেছে না। তাহলে আমরা আবার আমাকে বলতে হবে, তাইলে একটু খেয়াল করো। দ্য ইলেকট্রনিক ফার্নেন্স অর্থাৎ বৈদ্যুতিক চুলা ইজ ইউজড ব্যবহৃত হয়, এক্সটেন্সিভলি ব্যাপকভাবে, টু প্রডিউস উৎপাদন করতে, দ্য হাই গ্রেড স্টিল উচ্চমানের স্টিল তৈরি করতে, ইজ রিকোয়ার্ড প্রয়োজন হয়, ফর দ্য ম্যানুফ্যাকচার অফ স্টিল অ্যালয়েস। এখানে এটা আমরা অ্যান্সার করতে যাওয়ার আগে, হ্যাঁ কিন্তু তোরিয়াপি এক্সামে ডুবে যাবে নাকি টাইটানিকের মতো? হ্যাঁ ও ডুবে যাবে। আচ্ছা আমরা একটু খেয়াল করি এটা কোন টপিক থেকে করা হয়েছে। এটা যখন বুঝবো তখন ওই কোয়েশনটা ইজিলি ধরতে পারবো। একটু দেখো, একটি সিম্পল সেন্টেন্সে সব সময় একটি ফাইনাইট ভার্ব বসে, একটির সাথে ই যুক্ত করে আমি জোর প্রদান করলাম, এখানে জোর প্রদান করলাম একটি ই, অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব বসে। এই কথাটা কখনো শুনেছো? ইফতেখার আহমদ সাকিব, ও গুড। ইফতেখার আহমদ সাকিব বলছে সি হবে, এখানে সি হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা একটু খেয়াল করো তো সবাই। আমি কি বললাম? একটি সিম্পল সেন্টেন্সে সব সময় একটি ফাইনাইট ভার্ব বসে। এখন আমাকে জানতে হবে সিম্পল সেন্টেন্স কি আর হোয়াট ইজ ফাইনাইট ভার্ব, হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স অ্যান্ড হোয়াট ইজ ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্স কি আর তোমার ফাইনাইট ভার্বটাই বা কি? সিম্পল সেন্টেন্স হচ্ছে তোমার গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার, বেসড অন ফরমেশন অর স্ট্রাকচার। গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার? 3 প্রকার। কি কি? একটা হচ্ছে তোমার সিম্পল, একটা হচ্ছে তোমার সিম্পল, হ্যাঁ সিম্পল। এরপর 2 হচ্ছে তোমার কমপ্লেক্স, আর 3 হচ্ছে তোমার কম্পাউন্ড। তাহলে গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার? 3 প্রকার।
ইংলিশ ছাড়া আরও সাবজেক্ট আছে তো এই দাগাই আচ্ছা হ্যাঁ, তাহলে কি বললাম, একটা সরি বাই তোমার বেসড অন ফরমেশন অর বেসড স্ট্রাকচার, গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কী কী বললাম? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ওই যে আমরা বাংলা ব্যাকরণে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এরকম পড়েছিলাম। এখন দেখো সিম্পল সেন্টেন্স, আমি এখানে কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে আনতেছি না, আমি আনতেছি জাস্ট সিম্পল সেন্টেন্সকে। তাহলে একটা সিম্পল সেন্টেন্সের ফরমেশনটা কি? একটা সিম্পল সেন্টেন্সের ফরমেশন হচ্ছে SVO, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। একটা সিম্পল সেন্টেন্সের ফরমেশনটা কি? SVO, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে, এরপর ভার্ব থাকবে, এরপর অবজেক্ট থাকবে। এখানে একটা কথা, যে কথাটা সবাইকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এটা অবভিয়াসলি হ্যাঁ, এই সিম্পল সেন্টেন্সে যেই ভার্বটা বসবে এটাকে অবশ্যই ফাইনাইট ভার্ব হতে হবে। ফাইনাইট ভার্ব হতে হবে। এটা কি হতে হবে? অবশ্যই ফাইনাইট ভার্ব হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্বটা কি? আমি খুব কম সময়ের মধ্যে একটু করে কি টিপস দিয়ে তোমাদেরকে বোঝানোর ট্রাই করবো ফাইনাইট ভার্বটা কি। ফাইনাইট ভার্ব হচ্ছে তোমার জাস্ট 3টা ভার্ব দেখলে, তুমি ভার্বের 3টা ফর্ম দেখলে তুমি বলবা যে এটা ফাইনাইট ভার্ব। একটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, যখন একা একা ব্যবহৃত হবে, এটা একটা ফাইনাইট ভার্ব, অক্সিলারি ভার্ব। আর দ্বিতীয় হচ্ছে B1, তৃতীয় হচ্ছে B2। এখানে কি রকেট সায়েন্স কিছু আছে? ফাইনাইট ভার্ব এই 3টা দেখার সাথে সাথেই বলবে এগুলো এটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মাত্র 3টা হতে পারে। ফাইনাইট ভার্ব কয়টা হতে পারে? মাত্র 3টা। অক্সিলারি ভার্ব, V1, V2, এর বাইরে ফাইনাইট ভার্ব হতে পারে না। এর বাইরে যত তুমি ভার্ব দেখবা সবগুলাই নন ফাইনাইট ভার্ব, সবগুলোই কি? নন ফাইনাইট ভার্ব। এই 3টা অক্সিলারি ভার্ব, B1, V2, সবগুলো এই 3টা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিম্বল সেটা হচ্ছে এই ফাইনাইট ভার্ব দিয়ে তুমি টেন্স চিনতে পারবে। এখানে টেন্স থাকবে, আমি একটা বিশাল আকারে লিখতেছি, টেন্স থাকবে, টেন্স থাকে। ফাইনাইট ভার্বে কি থাকে? টেন্স থাকে। টেন্স থাকে মানে কি? তুমি এটা দিয়ে টেন্স আইডেন্টিফাই করতে পারবা, টেন্স চিনতে পারবা। আমি আবার সাম আপ করতেছি, একটি সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকে। এই কথাটার মানেটা কি? সিম্পল সেন্টেন্স বুঝতে হবে আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কমপ্লেক্স এবং কম্পাউন্ড নয়। কমপ্লেক্স কম্পাউন্ড ইজিলি চেনা যায়। কমপ্লেক্স হচ্ছে তোমার একাধিক ক্লজ থাকে, আর কম্পাউন্ডেও একাধিক ক্লজ থাকে। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড, অর, বাট, ডু, অল ডু, অ্যাজ ইফ, অ্যাজ ডু, সিন্স এগুলো দ্বারা কিছু ক্লজ যুক্ত থাকে। সিম্পল সেন্টেন্স এরকম থাকে না, বিবৃতিমূলক সাধারণ বাক্য আকারে থাকে, যেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফরমেশনে থাকে। প্রথমে সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট, এই ফরমেশনে থাকে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যেই ভার্বটা হবে এই ভার্বটা অবশ্যই ফাইনাইট ভার্ব হতে হবে। এখন জানতে হবে ফাইনাইট ভার্বটা কি। ফাইনাইট ভার্ব হচ্ছে ওই ভার্ব যেটা দিয়ে টেন্স চেনা যায়। যেটা দিয়ে কি চেনা যায়? টেন্স চেনা যায়। টেন্স চেনা যায় মানে কি? টেন্স চেনা যায় মানে হচ্ছে তুমি যেই ভার্বটা দেখে বলতে পারবা এটা প্রেজেন্ট টেন্স, অর পাস্ট টেন্স, অর ফিউচার টেন্স। অর্থাৎ টেন্স তো 3 প্রকারই। এই 3 প্রকার প্রধান টেন্স তুমি যখন আইডেন্টিফাই করতে পারবা কোনো একটা ভার্ব দেখে, তখন সেটাকে কি বলবো? ফাইনাইট ভার্ব বলবো। আমি ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই তোমাদেরকে। আমি বলবো, আমি কেন বলি, এই জায়গায় তোমার থেকে অ্যান্সার নিতে হবে অবশ্যই। আমি বলবো তোমাকে গোয়িং এটা কোন টেন্স বলো তো? গোয়িং এটা কোন টেন্স? তোমাদের জন্য কোশ্চেন রাখলাম, এটা কোন টেন্স বলো তো? সবাইকে, যে কজন যুক্ত আছে সবাইকে অ্যান্সার করতে হবে। গোয়িং এটা কোন টেন্স? অর্থাৎ এটা দিয়ে তুমি কোন টেন্স চিনতে পারো? তোমাকে জাস্ট বলতে হবে প্রেজেন্ট, অর পাস্ট, অর ফিউচার। জাস্ট একটা অ্যান্সার করবা, প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার। গোয়িং দিয়ে কোন টেন্স চেনা যায়? ও স্মৃতি বলতেছে এটা কোনো টেন্স না, এটা কোনো টেন্সই না। বাহ, ও খুব কনফিডেন্সের সাথে বলতেছে। ওকে, অঞ্জলি বলতেছে প্রেজেন্ট, গোয়িং কোনো টেন্স নয়। মিশকাত বলতেছে, তারপর তরি বলতেছে কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে যাচ্ছে ও। আমি বলতে চাচ্ছি প্রেজেন্ট আর পাস্ট আর ফিউচার, যে কোনোটা বলতে হবে। চিন্তাকে যে কোনটা, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস আর এগুলো বলতে হবে না। এটা জেরান্ড। ভাই আমি স্যার আমি জেরান্ড আর পার্টিসিপল বলি না, আমি জাস্ট কোয়েশ্চেন করছি এটা কোন টেন্স। তোমাকে বলতে হবে হয় প্রেজেন্ট অথবা পাস্ট অথবা ফিউচার, যে কোনো একটা বলো। হ্যাঁ গুড। সামান বলতেছে প্রেজেন্ট, বাহ। তারপর নুসরাত বলতেছে প্রেজেন্ট, এক্সামে বাদে জীবনে যাই আন্দাজ করে ঠিক হয়ে যায়। ও আচ্ছা। আমাদের তানভীর আলম দোহা ভাইয়া বলতেছে প্রেজেন্ট,
তাজরিয়ান কোনো টেন্স চেনা যায় না। ওকে, তারপর রাইসা বলতেছে প্রেজেন্ট হবে, স্পার্ক ইজ অলরেডি টেন্স, তাই নন ফাইনাইট প্রেজেন্ট টেন্স না। নৌশন বলতেছে টেন্স না। তারপর তুষার বলতেছে জেরান্ড হবে। তুষার আবার জেরান্ড বলতেছে। আগে বলো এটা কি প্রেজেন্ট? তুষার তোমার জন্য কোশ্চেন আলাদা হবে, এটা কি প্রেজেন্ট হবে না পাস্ট হবে না ফিউচার হবে? যে কোনো একটা অপশন তিনটা, এই তিনটা থেকে তোমাকে চুজ করতে হবে, প্রেজেন্ট অর পাস্ট অর ফিউচার। এরপর টেন্সই না। আসসালামু আলাইকুম স্যার, আমার স্যার অ্যান্সার করছে বর্তমানকাল। দিন মোহাম্মদ স্যার, দিন মোহাম্মদ স্যার আন্দাজে বলছি যদি হয়ে যায়। প্রেজেন্ট বলতেছে নো টেন্স সিন্স ইটস আ নন ফাইনাইট ভার্ব। মাশরুরা তাবাসসুম, গুড। সামিরা প্রেজেন্ট বলতেছে। এবার আমি বলি, তোমরা অনেকেই অনেক রকম অ্যান্সার করছো। গোয়িং বলতেছে প্রেজেন্ট টেন্স, অনেকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতেছে, অনেকে অনেক রকম অ্যান্সার করতেছে। এবার আমি বলি যেটা আসলে তোমার অনেকে যারা অ্যান্সার করতেছে ম্যাক্সিমাম অনেকে তোমার চোখ কপালে উঠে যাবে, সেটা হচ্ছে এই গোয়িংটা কোনো টেন্সই নয়, অ্যাকচুয়ালি এটা কোনো ভার্বই নয়, এখানে কোনো টেন্স নাই। আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে কোনো কি নাই, এখানে টেন্স নাই। হ্যাঁ, আমি এইভাবে লিখি, এখানে কোনো কি নাই, টেন্স নেই, এখানে কোনো টেন্স নেই, এটা কোনো ভার্বই না অ্যাকচুয়ালি, এটা তারা কোনো কাজ করাই বোঝাচ্ছে না, এটা ভার্বই নয়, এখানে কোনো টেন্স নেই। তোমরা যারা প্রেজেন্ট বলতেছো বা অনেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে যাচ্ছ, এটা কোনো টেন্সই নয়, এটা কোনো ভার্ব নয়, এটা দিয়ে টেন্স চেনা যায় না। তো আমি বলছিলাম যেই ভার্বটা দিয়ে তুমি টেন্স আইডেন্টিফাই করতে পারবা না, বলতে পারবে না যে এটা প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স অর ফিউচার টেন্স, যেটা দিয়ে তুমি টেন্স চিনতে পারো না, যেটা দিয়ে তুমি টেন্স আইডেন্টিফাই করতে পারবে না, ওটা ভার্ব নয় অ্যাকচুয়ালি, ওটা নন ফাইনাইট ভার্ব, যেটাকে ভার্ব বলা যায় না। যদি বা নন ফাইনাইট ভার্ব বলতেছি, কিন্তু এটা ভার্ব নয়, এটা দিয়ে কোনো টেন্স চেনা যায় না। তাহলে এটা কোনো টেন্স নয়। কেন টেন্স নয়? তুমি হয়তো বলবা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আমি তোমাকে কোশ্চেন করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা বলো, তখন তুমি বলবা স্যার অ্যাম ইজ আর প্লাস ভার্ব আইএনজি। তো এখানে অ্যাম ইজ আর তুমি কই পাইছো? আমি কি অ্যাম ইজ আর, অ্যাম গোয়িং অর ইজ গোয়িং অর আর গোয়িং কিছু দিছি? না, আমি জাস্ট লিখছি গোয়িং। ইজ গোয়িং হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো। হ্যাঁ স্মৃতি, গুড, স্মৃতি বলে দিচ্ছি এটা কোনো টেন্স নয়, এটা কোনো টেন্স নয়, এটা কোনো ভার্বই নয় অ্যাকচুয়ালি, এটা দিয়ে কোনো টেন্স চেনা যায় না। এটা থেকে তুমি বলতে পারো না যে এটা প্রেজেন্ট অর পাস্ট অর ফিউচার, কোনোটাই বলা যাবে না। কেননা এখানে দেখো, তুমি হয়তো বলতে পারো যে আমি একটু আগে বললাম, তুমি হয়তো বলতে পারো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? অ্যাম ইজ আর প্লাস ভার্ব আইএনজি। এখানে অ্যাম ইজ আরটা কই? অ্যাম গোয়িং দিছি নাকি আর গোয়িং দিছি নাকি ইজ গোয়িং দিছি? কোনোটাই দিই নেই, আমি জাস্ট দিছি গোয়িংটা কোন টেন্স, এটা কোনো টেন্স নেই, এটা কোনো ভার্বই নয়। এই যেই ভার্বটা দেখে, যেই ওয়ার্ডটা দেখে তুমি টেন্স চিনতে পারবা না, যদিও আমাদের দেখতে ভার্বের মতো লাগে, কিন্তু এটা ভার্ব নয়, এটা একটা নন ফাইনাইট ভার্ব। তো আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, একটা সিম্পল সেন্টেন্সে অর্থাৎ এস ভি ও, এই যে একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার সচরাচর যেটা হয়, এই ভার্বটা অবশ্যই কী হতে হবে? ফাইনাইট ভার্ব হতে হবে। এবং এই ফাইনাইট ভার্ব কেবলমাত্র একটাই থাকবে, একটা সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে। আমি যেই কথাটা বললাম, একটি সিম্পল সেন্টেন্সে সবসময় একটি ফাইনাইট ভার্ব বসে, একের অধিক ফাইনাইট ভার্ব বসতে পারে না। একের অধিক ফাইনাইট ভার্ব মানে কি? একের অধিক টেন্স চেনা যায় এমন ভার্ব বসতে পারবে না। এবার আমরা আমাদের কোশ্চেনে আসি। না, আমি অন্যভাবে জিজ্ঞেস করছি কোশ্চেনটা কি। তো হ্যাঁ, সহমত। আচ্ছা, অপশন তো আমি অপশন দিছিলাম যে প্রেজেন্ট হবে, পাস্ট হবে না ফিউচার হবে। তোমাদের বলা উচিত ছিল যে এটা তুমি বলতে চাচ্ছ কেন আমি অপশন দিই না, টেন্স নেই এটা। আমি তোমাদেরকে এটা জাজমেন্টের একটা কোশ্চেন করলাম আর কি। এবার বলো, এই সেন্টেন্স একটু খেয়াল করো, এটা একটা সিম্পল সেন্টেন্স। ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে এটা একটা সিম্পল সেন্টেন্স। কেমনি? লজিক কি? কারণ কমপ্লেক্স আর কম্পাউন্ড হওয়ার জন্য অবশ্যই সেখানে তোমার কনজাংশন থাকতে হয়। কম্পাউন্ড তো ইজিলি জানা যায়, অ্যান্ড অর বাট আছে কোথাও এখানে? নাই, তার মানে কম্পাউন্ড সেন্টেন্স নয়। কমপ্লেক্সের হওয়ার জন্য অ্যাট লিস্ট দুটা ক্লজ থাকতে হবে, যেগুলো কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তোমার ডু, অল ডু, অ্যাজ ইফ, অ্যাজ ডু, সিন্স, বিকজ, এগুলো দিয়ে যুক্ত থাকে। এখানে দেখো তো এরকম কিছু আছে, দ্য ইলেকট্রনিক ফার্নেস ইজ ইউজড এক্সটেন্সিভলি টু প্রডিউস দ্য হাই গ্রেড স্টিল ইজ রিকোয়ার্ড ফর দ্য ম্যানুফ্যাকচার অফ স্টিল অ্যালয়েস। এখানে কি কোথাও কমপ্লেক্স সেন্টেন্সের কোনো চিহ্ন
কোনো সিম্বল দেখতে পাচ্ছ তুমি? না, দ্যাট মিনস এটা কমপ্লেক্স সেন্টেন্স নয়। নিশ্চিতভাবে বলতে পারি এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা একটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এখন যখন নিশ্চিত হলাম যে এটা সিম্পল সেন্টেন্স, তো সিম্পল সেন্টেন্সে কেবলমাত্র একটি ফাইনাইট ভার্ব বসতে পারে। আমি আবার প্রশ্ন করতেছি, ফাইনাইট ভার্ব কোনটা? যেটা দিয়ে টেন্স আইডেন্টিফাই করা যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যদি টেন্স চিনতে না পারি, যেটা থেকে টেন্স চেনা যাবে না, সেটা ফাইনাইট ভার্ব নয়, সেটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব বাদ দিলাম, বা সেটা ফাইনাইট ভার্ব নয়, সেটা ভার্বই নয়। তাহলে দেখো একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স, যার কারণে এখানে একটাই ফাইনাইট ভার্ব থাকতে পারবে। এখন দেখো এই সেন্টেন্সে দ্য ইলেকট্রনিক ফার্নেস, এটা একটা সাবজেক্ট, ইজ ইউজড। ইজ ইট ফাইনাইট অর নন ফাইনাইট? এবার বলো এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? আমি অপশন দিচ্ছি, এটা কি ফাইনাইট ভার্ব? এটা অপশন 1, এই দুটো থেকেই বাছাই করতে হবে। এটা কি ফাইনাইট ভার্ব নাকি তোমার অপশনটা হচ্ছে তোমাকে নন ফাইনাইট ভার্ব? এখন তো বলতে পারবা যে এটা দিয়ে কি টেন্স চেনা যায় নাকি চেনা যায় না। যদি টেন্স চিনতে পারো তখন বলবা ফাইনাইট ভার্ব, যদি টেন্স চিনতে না পারো তখন বলবা নন ফাইনাইট ভার্ব। আমি তাও বলে দিলাম, তোমাকে বলতে হবে এটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, নৌসেন বলতেছে এটা ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? ইজ ইউজড, ইজ দেখলেই আমরা বুঝতে পারি। আমি এইখানে বলছিলাম, দেখো অক্সিলারি ভার্ব B1 B2 এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। অক্সিলারি ভার্ব B1 B2, এখানে দেখো ইজ ইউজড, এই অক্সিলারিটা দেখার পরপরই তোমার বলে দেওয়া উচিত এটা ফাইনাইট ভার্ব। কারণ ইজ দিয়ে কোন টেন্স চেনা যায়? ইজ দিয়ে অবশ্যই প্রেজেন্ট টেন্সে হয়, ওয়াজ দিয়ে পাস্ট টেন্স হয়। তাহলে ইজ যেহেতু আছে এটা প্রেজেন্ট টেন্স অবশ্যই, তো আমি এটা দেখে টেন্স চিনতে পারি না? অবশ্যই চিনতে পারি। তো এটা একটা ফাইনাইট ভার্ব, দ্যাট মিনস এটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। এটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট নয়। এখন আমি শুরুতে বললাম এটা একটা সিম্পল সেন্টেন্স, তো একটা সিম্পল সেন্টেন্স হলে একটাই ফাইনাইট ভার্ব হবে। অলরেডি একটা ফাইনাইট ভার্ব পেয়ে গেছি, দ্যাট মিনস পরে যদি কোনো কারণে এমন কোনো টেন্স বা এমন কোনো ভার্ব পাই যেখানে টেন্স চেনা যায়, বা আমি বলতে পারি এমন কোনো ভার্ব পাই যেটা ফাইনাইট ভার্ব, দ্যাট মিনস ওটা ভুল হবে। কারণ একটা সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব হতে পারে, কিন্তু এখানে অলরেডি একটা ফাইনাইট ভার্ব পেয়ে গেছি। এবার আমরা দেখি এক্সটেন্সিভলি, ব্যাপকভাবে, টু প্রডিউস। এখানে প্রডিউস একটা ভার্ব বলতে পারি, হ্যাঁ এটা একটা ভার্ব, বাট এটা টু প্রডিউস দিয়ে একসাথে হয়েছে। এটা একটা নন ফাইনাইট ভার্ব যেটা ইনফিনিটিভ বলতে পারি আমরা, এটাও ঠিক আছে। দি হাই গ্রেড স্টিল ইজ রিকোয়ার্ড, এবার বলতে হবে এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট, দুটো অপশন। এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? বলো, বলতে হবে ইজ রিকোয়ার্ড কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব, সবাইকে বলতে হবে। আমি জানতাম এটা ম্যাক্সিমাম ভুল করবা তোমরা। কয়েকজন আজ করতে পারছিল যে এখানে এই জায়গায় কোশ্চেন হতে পারে, বাট কেউ লজিকটা দিতে পারতেন, আমি জানতাম। সি অপশনে আবার ফাইনাইট ভার্ব আসছে, তা এটা বল। ওকে, স্মৃতি বুঝতে পারছি। হ্যাঁ ফাইনাইট, গুড। তোমরা এটার অ্যান্সার করতেছো ইজ রিকোয়ার্ড। ইজ রিকোয়ার্ড কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? ইজ দেখার সাথে সাথেই বলে দেওয়া উচিত এটা ফাইনাইট ভার্ব। এখন দেখো আমি শুরুতে প্রমাণ করলাম এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, পরে প্রমাণ করলাম এটাও ফাইনাইট ভার্ব, এটাও ফাইনাইট ভার্ব। এটা তোমরাই বলছো, আমি বলি নাই। এখন দেখো সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব হতে পারে একটাই, একটু আগে বলে আসলাম। একটি সিম্পল সেন্টেন্সে সবসময় একটি ফাইনাইট ভার্ব বসে। আমি এটা দিচ্ছি জোর করার জন্য, জোর দিয়ে বোঝানোর জন্য। তাহলে একটি সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব বসে। এখন দেখো অলরেডি আমরা একটা ফাইনাইট ভার্ব পেয়ে গেছি, তাহলে এখানে দ্বিতীয় একটা ফাইনাইট ভার্ব আসার কোনো লজিক নেই। এইটা মিস্টেক, এখানে আর কিছু দেখার প্রয়োজন নেই। তাহলে এটা মিস্টেক কেন? দুইটা ফাইনাইট ভার্ব চলে আসতেছে, যেটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব আসতে পারে না, একটি ফাইনাইট ভার্ব আসবে, যে কারণে এই জায়গাটায় মিস্টেক। আমাদের অ্যান্সার হবে এটা। আমি ঠিক বলছি? আচ্ছা, নোশনের অ্যান্সার ঠিক ছিল। দ্যাট মিনস কারো যদি কোনো বিন্দুমাত্র ডাউট থাকে আমাকে বলো, আমি শুরু থেকেই আবার রিপিট করব। বিন্দুমাত্র টেন্স আইডেন্টিফাই করা যাচ্ছে? ইয়েস, টেন্স আইডেন্টিফাই করা যাচ্ছে। হ্যাঁ, তোমরা চাইলে তোমাদের ওয়ালে ক্লাস শেয়ার করতে পারো, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, বা তোমাদের ফ্রেন্ড সার্কেলের যে গ্রুপগুলো থাকতে পারে সেখানে শেয়ার করতে পারো, মানে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিতে পারো চাইলে। অক্সিলারি ভার্ব প্লাস B3 কি স্যার নন ফাইনাইট হবে? না, অক্সিলারি প্লাস B3 হয় তোমার সেটা অ্যাক্টিভ প্যাসিভের মেকানিজমের কারণে।
আমি জাস্ট আমরা ওই ওই টপিকে যাচ্ছি না, আমরা জাস্ট এতটুকুই বলবো। আমি যে এখানে বলছিলাম তুমি অক্সিলারি ভার্ব দেখার সাথে সাথেই বলে দিতে পারবা এটা ফাইনাইট ভার্ব। এরপরে কি V3 আসতেছে নাকি আইএনজি আসতেছে সেটা ভিন্ন ব্যাপার, সেটা অন্য কথা। তারপরে B3ও হতে পারে, আইএনজি হতে পারে, সেটা অ্যাক্টিভ প্যাসিভের মেকানিজমের কারণে হয়। কিন্তু তুমি যখন কোনটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দেখেই ফেলবা, চোখ বন্ধ করে বলবা সেটা ফাইনাইট ভার্ব। B1 দেখবা, চোখ বন্ধ করে বলবা সেটা ফাইনাইট ভার্ব। B2 দেখবা, চোখ বন্ধ করে বলবা সেটা ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সে দেখো ইজ ইউজড, এখানে কি আইএনজি হচ্ছে না V3 হচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার। তুমি জাস্ট অক্সিলারি দেখার সাথে সাথে বলবা কি ফাইনাইট ভার্ব। তাহলে অক্সিলারি প্লাস V3 থাকলে তা যে ফাইনাইট নন ফাইনাইট হতে হবে এমন কোনো কথা নাই। অক্সিলারি দেখলেই ফাইনাইট ভার্ব বলে দিব। বুঝছিস সাকিব? বিডিতে আপি বলে না আপু বলে, ও আচ্ছা। বুঝছো কিনা বলো সবাই? যদি কারো কোনো ডাউট থাকে বলো, উইদাউট এনি হেজিটেশন, কোনো ধরনের দ্বিধা ছাড়া বলো, আমি রিপিট করবো। আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে? ইজ রিকোয়ার্ড এটা হবে, কারণ এটা মিস্টেক ছিল। কেন? অলরেডি এখানে একটা ফাইনাইট ভার্ব ছিল, দ্বিতীয় একটা ফাইনাইট ভার্ব আসা যাবে না। কেন আসা যাবে না? একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কেন? কারণ এখানে কমপ্লেক্সের সিম্বলও নাই, কম্পাউন্ডের সিম্বলও নাই। ওকে, বুঝছো? হ্যাঁ, আশা করি কারো কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে আমাকে অতি দ্রুত কমেন্ট করে জানাও, আমি কি করবো সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো। হ্যাঁ অঞ্জলি, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা তাইলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত থাকবে, দেখা হবে অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।